সবাই জিতেছে। যাদবপুরে যে প্রেসিডেন্সিতে জিতেছে, তখন তো বলেনি সন্ত্রাস হয়েছে, আক্রমণ হয়েছে। এবং আবারও বলছি, বামপন্থী মানে কোনো পার্টির পেটেন কেনা সম্পত্তি নয়। এবং আমার দলের প্রতি সেই সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ আস্থা আছে। সেই জন্য তো দলের কাছে আমি বলেছি আমি কর্মী হয়ে থাকতে চাই প্রথম দিন থেকে। আমার একবারের জন্য মনে হয়নি যে আমি এই দলটার সঙ্গে আমার রাজনৈতিক শত্রুতা ছিল। মানে কথা আছে না, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, সেরকম হয়েছে। এক কুল ভাঙছে এক কুল গড়ছে, এটাই তো বিজ্ঞানের নিয়ম। মরা বিজেপিকে একটু গায়ে গঙ্গা জল দেওয়ার মতো অবস্থা করছে। গঙ্গা জল তখনই দেয় শেষ যাত্রার আগে গঙ্গা জল দেওয়া হয়। ঘটনাচক্র পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সেম কন্ডিশন। দিলীপবাবু বুঝতে পেরেছেন, পেলে বলেছে রইল ঝোলা চললো ভোলা, সরে গেছে। এবং আমি তোমার বলছি, এবছর সবুজ আবিরা একটু বেশি দামেই বিক্রি হবে এবং বেশি বিক্রি হবে। যারা খুশি হচ্ছে, দেখে নেবো সবারও দিন সমান নাহি যায় বলছে, নির্বাচন আসুক, নির্বাচন শেষের পরে গান গাইতে হবে। ও বন্ধু তুমি শুনতে কি? বা বন্ধু বলে না শুনতে পাচ্ছি না, আমি দিল্লিতে বসে আছি, আবার গান করতে হবে, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। তৃণমূলের একটা এতে বলছিলে যে সোশ্যাল মিডিয়া এখন খুব ইম্পর্টেন্ট আর কি। তো এই যে হেঁটে থাকা আর নেটে থাকা, প্রতীকুর রহমান কি এখন তৃণমূলকে নেটে আরো স্ট্রং ভাবে নিয়ে আসবে, নাকি দল আমার যে কাজ করবে সেই কাজ দেবো তাকে? আমি বরাবরই হচ্ছে হেঁটেই কাজ করে এসেছি। দল যদি বলে হেঁটেই কাজ করবে, হেঁটে কাজ করবো। দল যদি বলে নেটে কাজ করবে, নেটে কাজ করবো। আমার চেয়ে বেটার আমার দল জানে আমাকে কি কাজ করাতে হবে। এবং আমার দলের প্রতি সেই সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ আস্থা আছে। সেই জন্য তো দলের কাছে আমি বলেছি আমি কর্মী হয়ে থাকতে চাই প্রথম দিন থেকে। আমার একবারের জন্য মনে হয়নি যে আমি এই দলটার সঙ্গে আমার রাজনৈতিক শত্রুতা ছিল, এই দলটার বিরুদ্ধে এখনো একবারও মনে হয়নি। মানে মনে হয় যে বন্ধুর সঙ্গে পরশুদিন ডেমোনা হাই স্কুল থেকে বেরোয়েছি, নদীর পাড়ে আড্ডা মেরেছি, মেরে বাড়ি চলে গেছি, আবার আজকে সকালে এসে বন্ধুর সঙ্গে আড্ডা মারছি। মানে কথা আছে না, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, সেরকম হয়েছে। এক কুল ভাঙছে এক কুল গড়ছে, এটাই তো বিজ্ঞানের নিয়ম। সেই নিয়মে তো সবাইকে এগোতে হয়। দুদিন আগে হুমায়ুন ছিল না, এখন হুমায়ুন এসছে। দুদিন আগে আইএসএফ ছিল না, এখন আইএসএফ এসছে। দুদিন আগে কংগ্রেস ছিল না, এখন কংগ্রেস এসছে। আবার চলে গেছে, যাবে স্বাভাবিক। এক কুল আসে এক কুল ভাঙে, এটাই তো নিয়ম। দলবদল নিয়ে যাদের গায়ে এত অ্যালার্জি, দুদিন আগে নিজেরাই সিপিআই থেকে ভেঙে সিপিআইএম হয়েছিল, তখন কোনো অ্যালার্জি লাগে না। তো তাহলে ও প্রসঙ্গে যাবোই না। যাক, ভালো থেকো। আচ্ছা, তোমার তো একেবারে ছাত্র রাজনীতি থেকে শুরু, কথায় কথায় স্কুল কলেজের প্রসঙ্গ উঠলো। যখন তুমি ছাত্র রাজনীতি করতে, তখন তো কলেজে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, গলা ফাটিয়েছো, স্লোগান দিয়েছো। এখন এই শাসক দলে এসে এই ইউনিয়ন ইলেকশনটা করার জন্য একটু জোর দিতে হবে। আমি ড্যামোনাবাই এসেছি, ড্যামোনাবাই এসে ড্যামোনা যে কলেজগুলো আছে, হ্যাঁ, যে কলেজের ছাত্র নেতাদের জিজ্ঞেস করলাম যে ভাই কি কলেজ ইলেকশন ফিকশন নেই কেন? বললো দাদা তুমি আমার সঙ্গে যদি কলেজে যাও, তুমি যদি আমার মানে দুটো এসএফআই এর নাম বলো বা দুটো এবিভিপির নাম বলো, ইলেকশন করো। কলেজে কোনো বিরোধী যদি না আসে, আচ্ছা আমি তো ভাই আমি তৃণমূল ছাত্র পরিষদের থেকে গিয়ে বলবো না তো ভাই তুই বিরোধী কর, এটা তো আমি বলতে পারবো না। ভাই তোমরা বিরোধী এসো কলেজে, তোমরা ক্যাম্পাসে আসছো না কেন? ভয় কোথায়? তোমরা ক্যাম্পাসে নেই, বাইরে থেকে মরা কান্না কাটবে, সেটা ঠিক না। এটা তুই বাচ্চা ছেলেদের দোষ দিয়ে লাভ নেই। তো সব নেতারা সব যে যার মতো করে সেট করে বসে আছে, কোথাও আইসি, কোথাও কোন নেতা। বাবা আমি বেঁচে থাকি, ঠিক আছে, সমস্যা নেই, আমি নির্দিষ্ট সেফ জোনে আছি। সেফ জোন না যে বাড়ি থেকে পার্টি অফিস, পার্টি অফিস থেকে বাড়ি। এই সেফ জোন, এই সেফ প্যাসেজ বা সেফ করিডোরের বাইরে আমি কোথাও যাবো না। তো বাচ্চা ছেলেদের দোষ দিয়ে লাভ আছে? হ্যাঁ, এই একই কথাটা তো তোমাকেও বলা যেতে পারে। মানে তুমি তো এতদিন ওই পার্টিটা করতে, তাহলে তুমিও তো আমি তো সেফ করিডোর ভেঙেছিলাম বলেই কেস আছে, আক্রান্ত হয়েছিলাম, তারপরে লড়ে গেছিলাম। আর সেফ করিডোর ভেঙেছিলাম বলে লোক এত ভালোবাসে ওইখানে। তো যারা সেফ করিডোরে আছে ভাই, তাদের জন্য সেফ করিডোর মুবারক। তুমি নিজে পুকুরে নামবে না, তুমি পুকুরের পাড় থেকে বসে বসে বলো ওই পুকুরটা বিশাল গভীর, ভাই ও তো যাস না, ও তলায় পারলে হাঙর মাছও আছে তোমাকে গিলে খাবে। আরে ভাই পুকুরে নেমে দেখ, পুঁটি মাছও হয়তো পাবি না, নাপবি তো রে ভাই পুকুরে। পাড় থেকে কতক্ষণ ধরে বলবি? ইলেকশন হয়নি কি? যেখানে ইলেকশন হয়েছে তো অনেক জায়গায় জিতেছে, সবাই জিতেছে। যাদবপুরে যে প্রেসিডেন্সিতে জিতেছে, তখন তো বলেনি সন্ত্রাস হয়েছে, আক্রমণ হয়েছে। ভাই তোমার ওখানে শক্তি আছে, তুমি জিতেছো, আমার শক্তি থাকলে আমি জিতবো। অন্য জায়গায় তুমি যদি মরা কাঁদো, স্বাভাবিক সেটা কাঁদবো। এই বাংলায় হয়তো এই মুহূর্তে কোনো একটা জায়গায় বসে কোনো একটা ছেলে তো ভাবছে যে আমি পার্টির হোল টাইমার হব বা আমি সিপিএম এ যাব। সে হয়তো এটা জেনেই ভাবছে যে কালকেই বিপ্লব চলে আসবে না, কালকেই আমি সরকারে যাব না। তাদেরকে কি বলবেন যে বামপন্থী মানেই সিপিএম নয়? তাদের প্রতি দেখো, আমি বললাম প্রতিটা মানুষের আলাদা পয়েন্ট অফ ভিউ আছে। তার পয়েন্ট অফ ভিউ থেকে সে 100% ঠিক করছে,
সে যদি মনে করে যে আমি রাজনীতি করব, এবং পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে রাজনীতি করতে আসা তো ভালো ছেলেমেয়েদের আসা প্রয়োজন, যারা এগিয়ে যারা সমাজকে নিয়ে ভাবে, যারা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করে, যাদের একটা ভিশন আছে যে গরিব মানুষের পাশে থাকবো, গরিব মানুষের জন্য কাজ করবো, আলটিমেটলি মানুষের জন্য কাজ করবো, সেই ছেলেমেয়েগুলো রাজনীতি এলে তবে তো রাজনীতিটা আরো বেটার জায়গায় যাবে, আরো বেটার ভাবনায় আমাদের দেশ যাবে, আমাদের রাজ্য যাবে। তো সেটা সবাই তো চাইবে। কেউ ছেলে যদি ভাবে আমি সারা জীবন আমার ডাক্তার হতে পারতাম, মাস্টার হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম, লয়ার হতে পারতাম, আমি সেগুলো ত্যাগ করে আমি ভালো রাজনীতিবিদ হব, সম্মান, এবং তার জন্য আমি আমার সমস্ত কিছু ত্যাগ করে শুধু রাজনীতিটাই করবো, এই ভাবনাকে তো স্যালুট জানানো উচিত। সে কোন পথে করবে সেটা তার বিষয়, সে যে পথটা চুজ করবে সে তার জায়গায় ঠিক। সে যদি মনে করে, এবং আবারও বলছি, বামপন্থী মানে কোনো পার্টির পেটেন কেনা সম্পত্তি নয়। যাদবপুরে যে ছেলেটা এখনো পড়ে, আজকেরও আমার এই পডকাস্ট শুনছে, যে হয়তো দুদিন আগে আমাকে গাল দিয়েছিল, সেও যে আদর্শে বিশ্বাস করে, সে সিপিএম নাও হতে পারে, সে সিপিআই নাও হতে পারে, সে আরএসপি নাও হতে পারে, সে সিপিএমএল নাও হতে পারে, সে এসইউসিআই নাও হতে পারে, কিন্তু সে যদি নিজেকে বামপন্থী বলে ভাবে সে বামপন্থী। মানে বামপন্থী মনোভাব নিয়ে তৃণমূলেই আমি তো করছি, এবং বহু মানুষজন আছে যারা নিজেদেরকে বামপন্থী বলে মনে করে এবং নিজের সেই অবস্থায় তাদের জীবনযাপন করছে, কোনো সমস্যা হচ্ছে না তাদের, তারা করছে। তৃণমূলের মধ্যে ইকো সিস্টেম আছে। তৃণমূলটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত ভাবনার মানুষ, সমস্ত মতাদর্শের মানুষ এক জায়গায় তাদের মতো করে বেঁচে আছে, কারোর সঙ্গে কারোর কোনো সংঘাত নেই। আর সেই এই এতগুলো ভাবনা, এতগুলো ধর্মীয় ভাব, এতগুলো বর্ণ, এতগুলো মতাদর্শ, এতগুলো পরিচয়, সবটাকে বেঁধে রেখেছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। সেই সুতোটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই সুতোটার মাথায় তারা শক্ত করে বসে আছে, একটা মমতা ব্যানার্জি, একটা অভিষেক ব্যানার্জি। এটাই তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির সঙ্গে আপনার কথা হয়েছে? না। 6 তারিখে দেখা হবে? হ্যাঁ, অবশ্যই। আমি তো একদম পেছনে থাকবো, নিশ্চয়ই তো সামনাসামনি, এর আগে সামনাসামনি দেখেছি, এখন কেন কথা হবে? নেত্রী, অপেক্ষা ভালো, ধৈর্যের ফল, স্বাদ খুব তিতো, ফলটা খুব মিষ্টি। আমি স্বাদ উপভোগ করছি, তিতো একটু লাগছে, স্বাদ উপভোগ করছি, কিন্তু ফল তো পাবো মিঠা, সমস্যা নেই। কি বলবেন ঠিক করে রেখেছেন? সেটা তোমার কাছে বলবো কেন? না, আমি বলছি ঠিক করে রেখেছেন। যেটি ঠিক করে রাখা হয় এটা তোমার ভাবনার বহিঃপ্রকাশ নয়, এটা তুমি ভেবে প্ল্যান মাফিক করে রাখো। আমি ওই সব পরিকল্পনা করে করতে পারি না, আমার যা মনে আসে তাই আমি বলি। হয়তো ফাউলও করতে পারি, হ্যাঁ, ফাউলও করে যে বহু জায়গায়, বাট আমার বিশ্বাস আছে সামনে যাই আগে, তারপরে গিয়ে। তবে এটুকু ঠিক, আমি সামনে গিয়ে যখন দাঁড়াবো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বামপন্থী নেত্রীকে আমি দেখবো। আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে যখন তোমার সঙ্গে কথা বলছি, এখনো হয়তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য ওই গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষ, বা পশ্চিমবঙ্গের মানুষ, বা পশ্চিমবঙ্গের মা, বোন, ভাই, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের জন্য কিছু না কিছু ভাবছে। এটি তো একজন বামপন্থী লিডারের তো এই কাজ হওয়া প্রয়োজন। সেটা তো দেখবো, এটা বাড়তি ভালো লাগা তো তৈরি হবে। বাড়তি ভালো লাগা আছে, যখন সামনে যাবার কাছ থেকে দেখবো আর একটু বেশি আবেগ থাকবে। যেমন অভিষেক ব্যানার্জিকে কাছ থেকে দেখে যে আবেগটা মনে হচ্ছে, যার সম্পর্কে এতদিন এত কথা বলে এসেছি, সেই মানুষটা ঝান্ডা দেওয়ার পরে তো একটা খারাপ লাগে, যখন ঝান্ডা আমি ধরে আছি, তুমি দেখবো ভিডিওটা তখন নিশ্চয়ই আছে, যখন ঝান্ডা ধরে আছি আমি হেজিটেট ফিল হচ্ছিল, দাঁড়িয়ে আছি পাশে, দাদা নিজে কাছে কাঁধে হাত দিয়ে কাছে টেনে নিয়েছি। অনেকে বলবে কাছে টেনে যদি কি হয়েছে, আরে ভাই, যে মানুষটাকে সারা জীবন আমি ব্যক্তিগত আক্রমণ করে গেছি, যে মানুষটার বিরুদ্ধে সারা জীবন আমি কুৎসা করে গেছি, সেই মানুষটা তোমার শত্রুকে যে বুকে টেনে নিচ্ছে, সেই তো অজাত শত্রু, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাড়বে না? সামনের ইলেকশনে কি মনে হয় যে এই এসআইআরটাই কি সব থেকে বড় ইস্যু? আসলে প্রবলেম হচ্ছে, পশ্চিমবঙ্গের বিরোধীদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, অতিও বড় শত্রু তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নিয়ে কথা বলতে পারবে না, অতিও বড় শত্রু তৃণমূল কংগ্রেসের প্রকল্প নিয়ে কথা বলতে পারবে না। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার দৈনন্দিন জীবনে চলার জন্য যা লাগে সবগুলো প্রকল্প এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে, এর আগে কোনো সরকার নিয়ে আসে, অন্য কোনো রাজ্যেও নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গায় কেউ না কেউ, একটা বাড়ির মিনিমাম 3জন 4জন কেউ না কেউ কোনো না কোনোভাবে সরকারি প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছে। তো ফলে এই প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা যাবে না। তাহলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গেলে এসআইআর এর নামে লক্ষ্মীর ভান্ডারে পাওয়া টাকার সংখ্যা যত বেড়েছে, যত মা বোনেরা যত উপকৃত হয়েছে, সেই তাদের নাম ভোটার লিস্ট থেকে
হয় ডিলিটেড মানে আন্ডার অ্যাডজুডিকেশন, যাতে তাদের মধ্যে আতঙ্ক তৈরি করা যায় এবং ওদের মধ্যে একটা পার্সেন্টেজ যদি ভোট না দিতে পারে তাহলে আলটিমেটলি বিজেপির সুবিধা। বিজেপির গাড়ির তেল গত লোকসভা নির্বাচনের পর থেকে তেল শেষ, ও গাড়ি আর চলছে না। ওই গাড়ি চলে না রে চলে না বলে গান আছে না, গাড়ি আর চলছে না। দিলীপ বাবু বুঝতে পেরেছেন, পেলে বলেছে রইল ঝোলা চললো ভোলা, সরে গেছে, যেভাবে ব্যাকসিট করেছে চলে গেছে। এখন নতুন করে যাকে তাকে দিয়ে হুরি হে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু গাড়ি ঠেলার চেষ্টা করছে। গাড়ি তো আর এগোচ্ছে না। নতুন করে নির্বাচন কমিশনকে মার্কেটে নামিয়েছে যে বাবা গাড়িটাকে ঠেলে দে, তো তেল দিতে পারছে না, ঠেলে কি হবে? রেসের মাঠে রেসের গাড়ি তো ঠেলে আর রেসের গুন্ডি বা দাগ বা ফিনিশ লাইন ক্রস করতে পারবে না। ও ফিনিশ লাইন ক্রস করার আগেই ফিনিশ হয়ে গেছে। ফলে হোয়াটসঅ্যাপ কমিশনকে দিয়ে একটু মরা বিজেপিকে একটু গায়ে গঙ্গা জল দেওয়ার মতো অবস্থা করছে। আর গঙ্গা জল তখনই দেয় শেষ যাত্রার আগে গঙ্গা জল দেওয়া হয়। ঘটনাচক্র পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সেম কন্ডিশন। এসআইআরটা এফেক্টেড করবে না, তৃণমূল কংগ্রেস করবে না। বিজেপিকে কিছুটা উজ্জীবিত করতে পারে, যে বিজেপি গর্তে ঢুকে গেছিল গর্ত থেকে আবার বেরোতে পারে, মাথা উঁচু করে করতে পারে। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি 3-4বার দাঙ্গা করার পরিকল্পনা করলো, করতে পারলো না। পশ্চিমবঙ্গের মাটিতে মানুষের মনে ভয় সঞ্চার করার চেষ্টা করলো। বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হলো। ধর্মীয় মুসলমানে এই কারণে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হলো। তারপর বললো রোহিঙ্গা বাদ দেবো, 1,20,00,000 রোহিঙ্গা বাদ দেবো। 1 কোটি 2 কোটি বাংলাদেশি আছে। যখন নির্বাচন কমিশনের আতস কাছে বা অনুবীক্ষণ যন্ত্রে যখন গোটা ভোটার লিস্ট তন্ন তন্ন করে খোঁজা হলো, এখনো বিহারেও একটাও বাংলাদেশি দেখাতে পাচ্ছেন না, পশ্চিমবঙ্গে একটাও বাংলাদেশি দেখাতে পাচ্ছেন না। তখন থেকে এই যে সমস্ত গেম প্ল্যান জনগণের সামনে চলে আসছে। ফলে যাকে মনে হয়েছে, ফলে কারণ কিছু দেখেনি। ওই আগেকার এরকম অত্যাচারী রাজা ছিল না, যে দিকে আঙুল তুললো সেই জমি ওর। তো ফলে ওই হোয়াটসঅ্যাপ কমিশন বসে বসে যে ভোটার লিস্টের দিকে এরকম করে ছুড়ে দিয়েছে, যে ভোটার লিস্টের উপরে যার উপরে পড়েছে তাকে আচ্ছা ঠিক আছে এর ডিলিট করে দেয়, এর আন্ডার অ্যাডজুডিকেশন করে দেয়। তাই করেছে, কোনো নিয়ম নেই, কোনো লজিক নেই, যা খুশি তাই করা হয়েছে। এবং বেছে বেছে একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হয়েছে। বেছে বেছে যারা গরিব মানুষ, যাদের কাছে কাগজপত্র নেই, সেই কাগজপত্রগুলো আমরা তো প্রথম দিন থেকেই আমাদের দল তৃণমূল কংগ্রেস বলেছিল, প্রথম দিন থেকেই বলেছিল এসআইআর করুন, কোনো সমস্যা নেই, সময় নিয়ে করুন, নির্বাচনের আগে কেন এসআইআর? আচ্ছা, ভারতবর্ষের কনস্টিটিউশন তো আমার সেই অধিকার দিয়েছে, আমি ভারতবর্ষের নাগরিক হলে আমি ভোট দিতে পারবো, তাই তো? আবার ভারতবর্ষের কনস্টিটিউশন আমাকে এই অধিকার দিয়েছে, যদি তোমার নামে কোনো কেস চলে, যতক্ষণ না সাজা ঘোষণা হচ্ছে ততক্ষণ তুমি দোষীও নও নির্দোষও নয়, তুমি অভিযুক্ত, তবে তুমি নির্দোষ হতেও পারো। তাহলে আমার নাম, যাদের নাম ধরো আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তারা ভারতীয় হতে পারে নাও হতে পারে। এখন আপাতত তুমি যদি এখন নির্বাচন ঘোষণা করে দাও, ওই মানুষটা ভোট দিতে পারবে? কেন পারবে না? ধরো নির্বাচনের পরে দেখা গেল সে ভারতীয় হলো, তাহলে তুমি নির্বাচন কমিশন, তোমার কাজ হচ্ছে সমস্ত মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করা। তুমি একটা মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছ জাস্ট একটা কলমের খোঁচায়। কি? আচ্ছা, তুমি এই যে বিজেপির সম্পর্কে এত কথা বলছো, বিজেপির নেতারা কিন্তু বলছে প্রতিকুর রহমান অত বড় নেতা নয় যে তাকে নিয়ে এত হইচই করতে ও যিনি বলেছিলেন তিনি দুদিন আগে প্রতিকুর রহমানকে বড় নেতা বলে ভাবতেন। তিনি বলতেন, তিনি বিধানসভার বাইরে এসে বলেছিলেন এই তো আমি শিক্ষিত, আমি সমস্ত মুসলমানকে ঘৃণা করি না, আমি সব মুসলমানকে আমি ঘৃণা করি না, আমি শিক্ষিত মুসলমানদের ভালোবাসি। এই যে নওশাদ আছে লড়াই করছে, সেলিম সাহেব তো ঘরের মধ্যে ঢুকে গেছেন, এই যে প্রতিকুরদের মতো কয়েকটা ছেলেকে নামিয়ে দিয়েছে, লড়াই করছে, ভালো ছেলে। তখন সেলিম সাহেব ঘরে ঢুকেছিলেন, প্রতিকুর ভালো ছেলে ছিল। যেই প্রতিকুর রহমান একটু বিজেপির বিরুদ্ধে বলা শুরু হয়ে তখন প্রতিকুর রহমান খারাপ হয়ে গেল, বা অত বড় আমি তো কখনোই বুঝিনি ভাই আমি বড় নেতা নই। আমি তো তখনও বলছি এখনো বলছি আমি বড় নেতা আজও নই। বরঞ্চ আমার এই তোমার এর সামনে বসে আমার অস্বস্তি হচ্ছে, আমি এর পেছনে থাকা লোক, এর পেছনেই থাকে, আমি কর্মী, আমি আজকেরও তৃণমূল কংগ্রেসের কর্মী। তো ফলে আমার নিয়ে আপনি ভাববেন না প্লিজ, আপনি আপনার দলকে নিয়ে ভাবুন। আর পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমান করবেন না, যতবার করবেন ততবার থাপ্পড় খাবেন, বাংলার মানুষই সেই জবাব দিচ্ছে। এই এসআইআর নিয়ে কাকে বেশি অ্যাক্টিভ বা কাকে বেশি সিরিয়াস মনে হলো আপনার? এই কারণে জিজ্ঞাসা করছি, মমতা ব্যানার্জি যখন সুপ্রিম কোর্টে গেলেন, সিপিএম ঠিক তার 2-1 দিন বাদে বলল যে না, আমরা মোস্তারি বানু, আমরা প্রথম সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, উনি তার আলোয় আলোকিত হতে গিয়েছে। আপনার কি মনে হয় কে বেশি সিরিয়াস? এই তো বোঝা যাচ্ছে, এসআইআর নেওয়ার পরে তৃণমূল কংগ্রেস বুথে বুথে অসংখ্য প্রোগ্রাম নিয়েছে,
সোকল আমার প্রাক্তন বা সোকল প্রাক্তনের সহযোগী দল যারা আছে কি করেছে এসআইআর নিয়ে? নির্বাচনের মুখে তো এসআইআর তো আটকে আসেনি, এসআইআর তো অনেকদিন আগে থেকে এসছে। তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে তোমরা যারা বিরোধী আছো, এখন তো এটা মানে দুর্ভাগ্যের হলো সত্য, পশ্চিমবঙ্গের মাটিতে শাসকও তৃণমূল কংগ্রেস, আর বিরোধী ভূমিকা পালন করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এবার তোমরা বিরোধী, তোমরা এসআই নিয়ে রাস্তায় নামছো না কেন? কে বাধা দিয়েছে তোমাদের? আন্দোলন করছো না কেন? কে বাধা দিয়েছে? কেউ তো বাধা দেয়নি। না ধরি মাছ নাচুই ফানি, নির্বাচনের সময় সিট আমার লাগবে, এসআইআর নিয়ে লড়াই আমি করবো। কোনো ব্যক্তিগত কারণে ব্যক্তিকে আমি মেলাইন করবার জন্য রাস্তায় নামবো, কিন্তু ব্যাপক মানুষের যাতে এফেক্টেড হচ্ছে সেই নিয়ে আমি আন্দোলন করব না। আমি রাত্রেবেলা শুতে যাওয়ার আগে হোয়াটসঅ্যাপে একটা সার্কুলার পাঠিয়ে দেবো, নোটস পাঠিয়ে দেবো, এই কালা কানুনের বিরুদ্ধে, কালা বিলের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। ভাই আহ্বানটা জানি যে ঠিক আছে, করবে কি? চিঠির পর চিঠি লিখে যাবে, তলায় জড়ো করবে কি? তৃণমূল কংগ্রেস তলায় লড়াই করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি বলছেন যে ধর্মতলাতে ধর্ণা করব। তোমরা তারপরে বলছে, কেউ আগে করছে কেউ পরে করছে, তারপরে বলছে। তো ভাই পশ্চিমবঙ্গের মাটিতে শাসক ও তৃণমূল, এখন বিরোধীদের ভূমিকাও তৃণমূল কংগ্রেসকে পালন করতে হচ্ছে। কতদিন চলবে এটা? 2011 সাল থেকে আমরা দেখেছি শাসক একই থেকে গিয়েছে, বিরোধী পাল্টে গেছে। প্রথমে সিপিএম, তারপরে বিজেপি। আপনি বলছেন যে বিজেপির অবস্থা এবছর খুব খারাপ, তাহলে কি আবার বিরোধী দল পাল্টাবে? সেটা আমি জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা আমি হাত পাতো দেখতে পাই না, আমার হাতে আংটি ফাংটিও নেই। ফলে ভবিষ্যৎবাণী করা আমার আমি জানি না, ভবিষ্যৎবাণী আমি করতে পারি না। বিরোধী দলনেতা থাকবে তো? কটা সিট পেলে বিরোধী দলনেতা হয় আমি জানি না, একটু জানতে হবে। বিরোধী দলনেতা থাকবে তো? যাতে বিরোধী দলনেতাটা থাকে সেই জন্য এসআইআর করে নতুন করে বাবা হাতে পায়ে ধরে, বাবা কাকা আপন প্রাণ বাঁচা, আমাকে বিরোধী দলনেতা থাকতে হবে। সেজন্য এসআই করে বেছে বেছে সংখ্যালঘু এলাকায় মুর্শিদাবাদে 11 লক্ষ নাম বাদ, সংখ্যালঘু এলাকাগুলোতে বেছে বেছে এরকম অসংখ্য সিট আছে যে সিটে বিজেপির ভোটের ডিফারেন্স ছিল 12 থেকে 20,000-এর মধ্যে, সেই সিটগুলোতে কোথাও 30,000, কোথাও 40,000 নাম বাদ দিতে হবে আন্ডার অ্যাডজুডিকেশন। কেন? তো ভাই বিরোধী দলনেতারা পোস্টটা দেয়, ভাই আর তো কিচ্ছু নেই, সব তো শেষ, ওইটাই তো আছে, ওটাও যদি চলে যায় তাহলে আমি কে? বাংলার মানুষ দেখছে। ঠিক আছে, যদি কেউ বিরোধী দলনেতারা পোস্ট নিয়ে থাকতে চায় এবং তার জন্য যদি এত পরিকল্পনা করতে যায়, ভাই ঠিক আছে। ভাই তৃণমূল এবছর মানে আবার আপনি বলতে পারেন যে আপনি জ্যোতিষী নন, কিন্তু চারদিকে পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? হিউজ মেজরিটি নিয়ে থাকবে, হিউজ মেজরিটি নিয়ে থাকবে। এবং আমি তোমার বলছি এবছর সবুজ আবির একটু বেশি দামেই বিক্রি হবে এবং বেশি বিক্রি হবে। কারণ যে বা যারা এখন মনে করছে বোধহয় চলে আসবে, ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, বোধহয় শেষ, রেজাল্ট ঘোষণার পরদিন তারা এসে বুথে বুথে যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তাদের কাছে বলে, ভাই আবিরটা দে, ভাই মুখে দু মেখে বাইরে বেরোয়। তো ফলে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুদের কাছে আমার পক্ষ থেকে, আমিও আপনাদের মতো একজন কর্মী, আপনাদের কাছে অনুরোধ করছি 501 কেজি সবুজ আবির বেশি করে কিনবেন। কারণ আশেপাশে যত সো কল যারা বিরোধী আছে, যারা শুধুমাত্র নেটে দেখা যায় আর চক্রান্ত করতে দেখা যায়, তাদের জন্য ওই আবিরটা রাখবেন। তারা যখন আপনার কাছে আসবে নির্বাচনের পরে, রেজাল্ট ঘোষণার পরেই আপনার কাছে আসবে, এক মুঠো আবির তাদের দয়া করে দেবেন, যাতে মুখে মেখে বাইরে বেরোতে পারে। 33-0 হবে, 33-0 হবে। যত হেলিকপ্টার নির্বাচনের আগে তো এলে হেলিকপ্টার একটু বেশি ঘোরাফেরা করে, মাথার উপরে চক্কর মারে, বিশ্বাস করো নির্বাচন এলেই তো আগে রাস্তা দিয়ে বেরোলে সামনে ডায়ে বায়ে দেখতে হতো, আগে পিছিয়ে দেখতে হতো, এখন ডায়ে বায়ে সামনে পেছনে দেখার পরে উপরের দিকে তাকাতে হয়। ভাই মাথার মধ্যে হেলিকপ্টার যাচ্ছে না, যদি বাই চান্স কিছু ক্র্যাশ করে যায় মাথার উপরে পড়বে। নির্বাচন এলে পশ্চিমবঙ্গের মাটিতে হেলিকপ্টারের ছড়াছড়ি, নির্বাচনের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। যারা খুশি হচ্ছে দেখে নেবো, সবারও দিন সমান নাহি যায় বলছে, নির্বাচনটা আসুক, নির্বাচন শেষের পরে গান গাইতে হবে, ও বন্ধু তুমি শুনতে কি? বা বন্ধু বলে, না না শুনতে পাচ্ছি না, আমি দিল্লিতে বসে আছি। আবার গান করতে হবে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। করুক, সময় এলে বোঝা যাবে বাংলার মানুষ তার জন্য প্রস্তুত হচ্ছে, বাংলার মানুষ সেই রায় দেবে।
প্রতিকূল আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনি অনেকখানি সময় দিলেন। থ্যাংক ইউ। আপনাকে আগামী দিনের শুভেচ্ছা। একদম। ফলো করুন বর্তমান।